ক্লাস 11-এর উদ্ভিদের কোষান্তর পরিবহন থেকে আজকে আমরা জানবো হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, তো অভিস্রবণটা কি? আমরা যদি কিশমিশকে জলে ভিজিয়ে রেখে কি হয়, কিশমিশটা ফুলে ওঠে, তাই তো? এখানে কিশমিশকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কি হয়েছে? কিশমিশটা ফুলে গেছে। এই যে, তো কেন ফুলে গেছে? কারণ কিশমিশের কোষের ভেতরে জল প্রবেশ করেছে, তাই তো? তো কিশমিশের কোষে কেন জল প্রবেশ করছে? বা যে প্রক্রিয়ায় কিশমিশের কোষে জল প্রবেশ করছে সেটাকেই আমরা বলবো হচ্ছে, বা সেটাকেই বলে হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, এই অভিস্রবণটা কিভাবে হচ্ছে? এই গ্লাসটার মধ্যে কিশমিশটা ফুলে গেছে, এটা কিশমিশ, এটা হচ্ছে জল। ঠিক আছে, তো জলটা ভেতরে প্রবেশ করেছে। এখানে জল হচ্ছে দ্রাবক, ঠিক আছে? আর কার ঘনত্ব বেশি? কিশমিশের কোষের। আর কার ঘনত্ব কম? জলে। ঠিক আছে, তাহলে অভিস্রবণটা কিভাবে হচ্ছে? আর এখানে দ্রাবক হচ্ছে কিশমিশের কোষের ভেতরটা। অভিস্রবণটা কিভাবে হচ্ছে? আর কিশমিশের বাইরের কোষের যে পর্দাটা, এটাকে আমরা বলছি অর্ধবেদ্য পর্দা। তাহলে অভিস্রবণটা হচ্ছে কিভাবে, বা অভিস্রবণটা কাকে বলবো আমরা? যে প্রক্রিয়ায় দ্রাবকের অণুগুলো অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে প্রবেশ করে, তাকে আমরা বলবো অভিস্রবণ। ঠিক আছে, তাহলে অভিস্রবণে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে। ব্যাপনে কি হতো? উল্টোটা হতো। ঠিক আছে, তো কিশমিশের কোষে তো অভিস্রবণ হলো, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে তো কিশমিশটা ফুলে যাচ্ছে, তাই তো? কিন্তু যদি আমি একটা ডিমকে যদি জলের ভেতরে আমি ভিজিয়ে রাখি, সারা রাত ভিজিয়ে রাখি, কিছু হবে? সাধারণ জলে কিছু হবে না। কারণ কি? এর পর্দাটা অর্ধবেদ্য পর্দা নয়, তাই তো? তো আমরা এবার জেনে নিই অভিস্রবণ মানে কোন পর্দায় অভিস্রবণ হয় আর কোন কোন পর্দায় অভিস্রবণ হয় না। ঠিক আছে, মানে অভিস্রবণের জন্য কোন ধরনের পর্দা প্রয়োজনীয়। এটা হচ্ছে দ্রাবক অণু, এটা হচ্ছে পর্দা দ্বারা পৃথক করা, এগুলো হচ্ছে দ্রাবক অণু। ঠিক আছে, তো অভেদ্য পর্দা হলে কি হবে? এই পর্দাটা যদি অভেদ্য হয়, এই পর্দাটা যদি অভেদ্য হয় তো কি হবে? যদি অভেদ্য পর্দা দ্বারা দ্রাবক এবং দ্রাবক আলাদা করা থাকে তাহলে কি হবে?
তাহলে কি হবে, এর মধ্যে কোনো ছিদ্র থাকে না, তাহলে কি হবে, দ্রাব দ্রাব কোনোটাই যাতায়াত করতে পারবে না, এখানে কোনো ছিদ্র নেই যেহেতু। এবার যদি ভেদ্য পদ্মা থাকে, ভেদ্য পদ্মা থাকলে কি হবে, সেক্ষেত্রে এমন থাকবে, সেটা এখানে কি হবে, এও এদিকে আসতে পারবে, এও এদিকে যেতে পারবে, তাই তো। তাহলে কি হবে, ভেদ্য পদ্মা মানে কি হচ্ছে, দ্রাবও আসতে পারবে, দ্রাবকও যেতে পারবে, মানে ভেদ্য পদ্মা থাকলে দুটোই চলাচল করতে পারবে, ঠিক আছে। এবার যদি অর্ধভেদ্য পদ্মা থাকে তাহলে কি হবে, অর্ধভেদ্য পদ্মা থাকলে কি হবে, অর্ধভেদ্য পদ্মা এখানে কি হচ্ছে, তো এখানে কি হবে, এই অণুগুলো অর্থাৎ দ্রাবকের অণুগুলো কি হবে, এখানে যেতে পারছে, এই যে ছিদ্র, তাই তো, কিন্তু দ্রাবের অণুগুলো কি এখান দিয়ে আসতে পারবে, ছিদ্র দিয়ে কি আসতে পারবে, পারবে। তো অর্ধভেদ্য পদ্মায় কি হয়, দ্রাবকের অণুগুলো চলাচল করতে পারে কিন্তু দ্রাবের অণু চলাচল করতে পারে না, ঠিক আছে। তো অভেদ্য পদ্মার উদাহরণ কি হবে, কি হতে পারে অভেদ্য পদ্মা, প্লাস্টিক বা রবারের পদ্মা। ভেদ্য পদ্মা কি, ভেদ্য পদ্মা কি হতে পারে, ভেদ্য পদ্মা হতে পারে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, ঠিক আছে। অর্ধভেদ্য পদ্মা কি হতে পারে, আমরা এক্ষুনি জানলাম কিশমিশের কোষ প্রাচীর, ঠিক আছে, কিশমিশের যে কোষ প্রাচীরটা। আর একটা যে প্রভেদক ভেদ্য পদ্মা, প্রভেদক ভেদ্য পদ্মার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দ্রাব এবং দ্রাবক নিয়ন্ত্রিতভাবে যাতায়াত করতে পারে, সেটা কি কোষ পদ্মা, ঠিক আছে। তো উদাহরণগুলো বোঝা গেল, অর্ধভেদ্য পদ্মা হচ্ছে কিশমিশের কোষ প্রাচীর, ভেদ্য পদ্মা হচ্ছে কোষ প্রাচীর বা হচ্ছে ফিল্টার কাগজ এই ধরনের, ঠিক আছে। আর অর্ধভেদ্য পদ্মা হচ্ছে কিশমিশের কোষটা, ঠিক আছে। তো এরপর আমরা জানবো হচ্ছে বিভিন্ন দ্রবণের প্রকৃতি, ঠিক আছে। তো প্রথমেই আসছে হচ্ছে সমসারক। সমসারক দ্রবণটা কি, যে দ্রবণের দুটোর ঘনত্ব সমান, ঠিক আছে। তারপর আমরা জানবো হচ্ছে লঘু সারক। লঘু সারকটা কি হচ্ছে, লঘু সারকের ক্ষেত্রে কি হচ্ছে, লঘু সারক হচ্ছে এই নরমাল জল আর কিশমিশ, ঠিক আছে। লঘু সারকের ক্ষেত্রে কি হচ্ছে, নরমাল জল আর কিশমিশ, সেখানে কি হচ্ছে, কিশমিশের কোষ ফুলে উঠছে, ঠিক আছে। সমসারকের ক্ষেত্রে কি হবে, দুটোই সমান হবে, এটার ঘনত্ব যেহেতু, এটার ঘনত্ব যেখানে এখানে যেমন বেশি, এটা যেমন কম, কম মানে কি হচ্ছে লঘু, ঠিক আছে, লঘু সারক। এবার যদি
এই জলের মধ্যে আমি লবণ যোগ করি, লবণ যোগ করি, কি হবে সেটা? লবণ যোগ করলে কি হবে? জলের ঘনত্বটা বেড়ে যাবে, সেটা হবে হচ্ছে অতিসারক। অতিসারক তাহলে কি হবে? অতিসারক হলে কি হবে? অভিসরণের নিয়ম অনুযায়ী কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়, তাহলে অতিসারক হলে কি হবে? কি হবে? জলগুলো তাহলে বাইরে চলে আসবে অভিসরণের নিয়ম অনুযায়ী। এখানে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কিশমিশগুলো কুঞ্চিত হয়ে গেছে, ঠিক আছে? তো কিশমিশের কোষটা এরকম কুঞ্চিত হয়ে যাবে, জল কি হবে? বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো বুঝে গেল লঘু সড়ক কোনটা? যেখানে পরিবেশের ঘনত্ব কম, ঠিক আছে, সেটা হচ্ছে লঘু সড়ক, সেখানে কি জলটা ভেতরে প্রবেশ করে। আর অতিসরক কি? জলের বা পরিবেশের ঘনত্বটা হচ্ছে বেশি, যেমন হচ্ছে নুন জল। তো কি হয়? কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? তো এটা যেটা আমরা দেখলাম, সেখানে এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা। তো এক্ষেত্রে এটাকে কি বলবো? অন্ত অভিস্রবণ। লঘুসারক দ্রবণ থাকলে কি হয়? অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ ঘটে এক্ষেত্রে। আর এক্ষেত্রে কি হচ্ছে? জল বাইরে চলে আসছে, তাহলে এটাকে কি বলবো? বহি অভিস্রবণ, যেহেতু জলটা বাইরে চলে আসছে, ঠিক আছে? তো এক্ষেত্রে এবার এখান থেকে আমরা জেনে নিতে পারবো প্লাজমোলিসিস কি আর ডিপ্লাজমোলিসিস কি, ঠিক আছে? তো ডিহাইড্রেশন কি বলে? ডিহাইড্রেশন মানে কি? জল দেহ থেকে বাইরে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? তো কি হচ্ছে? এখানে কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো ডিপ্লাজমোলিসিস, ঠিক আছে? এটা হচ্ছে জল যেহেতু ভেতরে প্রবেশ করছে, এটাকে বলবো আমরা, বা কোষের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলবো প্লাজমোলিসিস, ঠিক আছে? তো এখান থেকেই আমরা পেয়ে গেলাম প্লাজমোলিসিস এবং ডিপ্লাজমোলিসিসের পার্থক্য। এক্ষেত্রে কি হচ্ছে? অন্ত অভিস্রবণ মানে জল ভেতরে প্রবেশ করছে, এক্ষেত্রে কি হচ্ছে? বহির অভিস্রবণ মানে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে? লঘুসারক দ্রবণের প্রভাবে হচ্ছে প্লাজমোলিসিস। ডিপ্লাজমোলিসিস কি হচ্ছে? অতিসারক দ্রবণের প্রভাবে হচ্ছে, ঠিক আছে? তো উদ্ভিদদের অভিস্রবণের কি গুরুত্ব? অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোম থেকে জল শোষণ করে। কিভাবে? এটা যদি উদ্ভিদের মূলরোম হয়, ঠিক আছে, যদি জলকণা হয়,
কি হচ্ছে, এই মূলরোমের কোষীয় ঘনত্ব কি বেশি আর জল কণার ঘনত্ব কি কম, তাই জলটা কি হচ্ছে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে, ভেতরে প্রবেশ করার পরে আবার বিভিন্ন কোষের ঘনত্বের তারতম্যের জন্য জলটা আস্তে আস্তে উদ্ভিদের দেহে প্রবেশ করছে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখা এই অভিসরণ প্রক্রিয়া হয়ে থাকে। এছাড়াও সবাই শুনে থাকবে যে মাছের গায়ে নুন মাখিয়ে রাখা হয়। সেটা কেন করা হয়? মাছের গায়ে নুন মাখিয়ে রাখলে কি হবে, নুনের ঘনত্ব যেহেতু বেশি, বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন জীবাণু যখন আক্রমণ করতে আসবে ওটা আস্তে আস্তে মারা যাবে। এছাড়াও মধু কখনো কি হয়, নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? কারণ বছরের পর বছর রাখা হয়, মধু নষ্ট হয় না। কেননা মধুর ঘনত্ব কি অনেকটা বেশি, মধু যদি এগুলো হয় এটার ঘনত্ব বেশি। তো এর মধ্যে যদি কোনো পোকামাকড় বা কোনো জীবাণু যদি এর মধ্যে আক্রমণ করে তো কি হয়, ওর কোষটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায় ওর কোষটা নষ্ট হয়ে যায়, তাই জন্য মধু কখনো নষ্ট হয় না। আর কি কি কাজে লাগে অভিস্রবণ? বিভিন্ন জাঙ্গল উদ্ভিদ, যেগুলো মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, অভিস্রবণের প্রভাবেই কি হয়, এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। জল উদ্ভিদের জলের যে পরিবহন ক্ষমতাটা জাঙ্গল উদ্ভিদের, এটা অভিস্রবণ প্রক্রিয়ায় হওয়ার কারণে এরা মরুভূমি অঞ্চলে বেঁচে থাকতে পারে। ঠিক আছে, উদ্ভিদের মূল রোম অভিস্রবণ প্রক্রিয়ায় রসস্ফীতিজনিত চাপ সৃষ্টি করে মাটি ভেদ করে বৃদ্ধি পায়। ঠিক আছে।